করি এখন যে এখানকার আমরা অফিসিয়াল জনপ্রতিনিধি, সেই সুবাদে আমরা এখানকার রাস্তাঘাট, শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন আমাদেরকে করতে হবে। আপনারা দেখেছেন গতকালকে বিশেষ করে আমার একটা এক্সট্রা দায়িত্বের মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজের সভাপতি মন্ত্রণালয় থেকে বানিয়ে দিয়েছে, যেই কারণে আমরা প্রাথমিকভাবে ওইটাকে ভিজিট করে ওইটার সমস্যাগুলো চিহ্নিত করে কি করা দরকার সেটা আমরা একটু ফাইন্ড আউট করেছি। কারণ আলটিমেটলি এই উপজেলার লোকেরাই কিন্তু ওই জেলা হসপিটালে যায়। সো জেলাটাকে একটা সুবিধা হচ্ছে ওইটার সাথে একটা মেডিকেল কলেজ আছে। সো জেলায় চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করলে ওখানে বহুমাত্রিক চিকিৎসা দেওয়া সম্ভব। কারণ ওখানে মেডিকেল কলেজ হওয়ার সুবাদে বিভিন্ন বিভাগের শিক্ষক আছে, ডাক্তার আছে, যেটা উপজেলা লেভেলে চাইলেও আমরা আনতে পারবো। তার পরবর্তীতে উপজেলা লেভেলটাকে যতটুকু উন্নত করা যায়, চর অঞ্চলে অন্তত কমিউনিটি ক্লিনিক বেস কিছু সেবা দেওয়া যায়, সেটি আমাদের একটা অগ্রাধিকার আছে। আপনারা দেখেছেন যে হাজিরহাট ভাঙন থেকে শুরু করে চরপুরহান এবং এদিকে গলাচিপা, পানপুরটি, তেঁতুলিয়া, ডাউকা আপনার, তারপরে চরকাজল, এরকম কিছু ভাঙন এলাকা আছে। প্রকৃত অর্থে এই সমস্ত এলাকার ভাঙন, এই ভাঙন রোধে অন্তত 2-4 হাজার কোটি টাকার বরাদ্দ প্রয়োজন। কিন্তু সরকারের বরাদ্দ তো মন্ত্রণালয় এলাকা ভেদে একটা ভাগ করা থাকে। সো চাইলে অস্বাভাবিক বরাদ্দ আবার আনা সম্ভব হয়। দেখি আমরা বাঁশবাড়িয়ার এই ভাঙনটা রোধে আমরা একটা বিশেষ প্রকল্প এবং চরকাজল এবং ডাউকার এই 3-4টা জায়গায় আমরা কিছু কাজ করাতে আমরা চেষ্টা করছি। এবং একটা ইতিবাচক বা শুভ সংবাদ হচ্ছে, পরশুদিন ডিসি সম্মেলন চলাকালীন সময় আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী এবং পানি সম্পদ উন্নয়ন সংস্থা বা বোর্ড যেটা আছে সেটার ডিসি ছিলেন। তো তাৎক্ষণিকভাবে ওনাদের সাথে ওই হাজিরহাটের বিষয়টা আলাপ করে ওনারা বরাদ্দ ছাড়াই এক্সিটকে একটা নির্দেশনা দিয়েছেন যে কাজ করার জন্য তারা ফান্ড স্যাংশন করে 60 লক্ষ টাকায় তারা কিছু জিও ব্যাগ ওখানে ফেলাচ্ছে, যে মসজিদ সব এলাকায় যে ভাঙতেছে। আরও একটু বাড়ানো যায় কিনা আমরা একটা চেষ্টা করব। আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। সেই জন্য আমরা আপনাদের কাছে তালিকা দিয়েছি, আপনাদের সাথে মত বিনিময় করছি যে আমাদের যেখানে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন এবং আরও আনুষঙ্গিক সাপোর্ট প্রয়োজন, আইসিটি ল্যাব কিংবা মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেটা সরকারের অগ্রাধিকার, বর্তমান সরকারের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এই তিনটে ক্ষেত্রে একটা বিশেষ অগ্রাধিকার আছে। এবং শিক্ষাকে কর্মমুখী শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতিটাকে আনন্দময় করা, যেন শিক্ষার্থীদের কাছে বোরিং না, সেই জন্য আপনার সিলেবাস, কারিকুলাম, পাঠদান পদ্ধতিতে পরিবর্তন, যে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে ইনোভেটিভ ওয়েতে শিক্ষা দান, যেন তাদের কনসেন্ট্রেশন থাকে, শিক্ষার প্রতি তারা আগ্রহী হয় এবং এই শিক্ষা শেষে যেন তারা দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে, সেটা দেশে কিংবা বিদেশে তারা যেন কাজ করতে পারে, তাদের পড়াশোনার প্রতি তারা একটা কাজ পায়। আমি যে মন্ত্রণালয়ে আছি সেই মন্ত্রণালয় থেকে যে বাইরের লোক পাঠাই, আমাদের প্রায় প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ 10 থেকে 12 লক্ষ লোক দেশের বাইরে যায়। এবং বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি, জনসংখ্যা আয়তনের চেয়ে অনেক বেশি, হিউজ জনসংখ্যা, তাদের কর্মসংস্থান দেশের পাশাপাশি বিদেশে আমাদের খুঁজতে হয়, একটা জায়গা তৈরি করে দিতে হবে। এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে প্রবাসীদের একটা ব্যাপক ভূমিকা আছে। সেই জায়গা থেকে আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে চেষ্টা করছি স্কিল ম্যান পাওয়ার বাইরে পাঠানো। তার ধারাবাহিকতা যে 104টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্কিল ম্যান পাওয়ার তৈরিতে আছে, তার একটা 10 মিনিটে আছে। আমার ধারণা এখানে খুব বেশি ট্রেনিং হয় না, আবার ট্রেনিংয়ের লোকও নাও পাওয়া যেতে পারে এবং অনেকে জানেন। প্রকৃত অর্থে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে আমিও জানতাম না যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এইখানে একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে। এইভাবে 104টা আছে। আগামী শনিবার আমি চিটাগাংয়ে যাচ্ছি, আমাদের ওখানে যে টিটিসি সেটার পরিদর্শন।